প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। রসায়ন ক্লাসে তোমাদের সবার স্বাগতম। আমি মোহাম্মদ মাসুদ আলম জনি। আজকের লেকচারে রসায়ন তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠনের খুবই গুরুত্বপূর্ণ একটি লেকচার। আজকের লেকচারে আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলবো। কোয়ান্টাম সংখ্যাটা সরাসরিভাবে বইয়ে সেভাবে আলোচনা করা হয়নি, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। কারণ একটা পরমাণুর মধ্যে ইলেকট্রনের সঠিক অবস্থান এবং এর আচরণ সম্পূর্ণরূপে কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ড করে। তাহলে শুরু করা যাক যে আসলে আজকে আমরা পড়বো কোয়ান্টাম সংখ্যা কি, এর প্রকারভেদ কি, এবং এর প্রকারভেদের ব্যাপারে যতটুকু আমাদের পড়ার মধ্যে প্রয়োজন সেই অংশটুকু নিয়ে আমরা কথা বলবো। তা শুরু করা যাক। তো কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? আমি প্রথমে সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে সংখ্যার সাহায্যে কোনো ইলেকট্রন কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস ও ইলেকট্রন ঘূর্ণনের দিক জানা যায় তাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। আবার বলছি, যে সংখ্যার সাহায্যে কোনো ইলেকট্রন কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রন ঘূর্ণনের দিক জানা যায় তাকে বলে কোয়ান্টাম সংখ্যা। এখন কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ নিয়ে কথা বলি। যে কোয়ান্টাম সংখ্যা মোট 4 প্রকার। তো সবার প্রথমে আসছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। 4টে প্রকারভেদের মধ্যে এটি প্রথম। 2 নম্বরে আসছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমি ডট দিয়ে লিখছি। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। 3 নম্বরে হচ্ছে চৌম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় লিখতে পারো অথবা ম্যাগনেটিক কথাও লিখতে পারো। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যাকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। আর 4 নম্বরে আসছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন লিখছি আমি, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যাকে ছোট হাতের এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন এই 4টি কোয়ান্টাম সংখ্যা আমরা পাচ্ছি: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন এদের পরিচয় জেনে আমাদের লাভ কি? আমরা আসলে এগুলো পড়ছি কেন? কারণটা কি? এখন তুমি চিন্তা করো, একটা পরমাণুর মধ্যে একটা ইলেকট্রন থাকতে পারে, 100টা ইলেকট্রনও থাকতে পারে, 50টা ইলেকট্রন থাকতে পারে, বিভিন্ন সংখ্যায়। প্রত্যেকটা ইলেকট্রন কি একই শক্তি স্তরে আছে? অথবা প্রতিটা ইলেকট্রন কি একই উপশক্তি স্তর বা অরবিটালের মধ্যে আছে? অরবিটাল তো 4টা আমরা পড়েছি আগের দিন, এসপি, ডিএফ। তো একটা ইলেকট্রন, একটা পরমাণুর মধ্যে কোন শক্তি স্তরের কোন উপশক্তি স্তর আছে, উপশক্তি স্তরটা দেখতে কেমন, ওর আকারটা কেমন হবে, আকৃতি কেমন হবে, বড় হবে না ছোট হবে, গোলাকার হবে নাকি ত্রিভুজ বা চতুর্ভুজ আকৃতি হবে। এবং ইলেকট্রন আবার নিজেও ঘুরে, নিজেও যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরার সময় নিজ অক্ষে চারিদিকে ঘুরছে, তেমনই ইলেকট্রনও ঘুরতে পারে। ও ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে। ঠিক আছে? তো এই জিনিসগুলো জানার জন্য, ইলেকট্রনের পূর্ণ পরিচয় জানার জন্য আমাদেরকে এই 4 ধরনের সংখ্যার ব্যাপারে জানতে হবে। তো এদেরকে বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তো সবার প্রথমে আসছে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আমাদের পড়ার আসলে মূল যে টপিকটা, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক, এটা হচ্ছে প্রধান এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা। এসএসসি লেভেলে আমরা ম্যাগনেটিক আর স্পিন কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ব্যাপারে একটু কমই পড়বো। খুব বেশি একটা আমাদের প্রয়োজন পড়বে না, আমাদের অ্যান্সারের মধ্যেও আমরা তেমন একটা পাবো না। তো প্রথমে আসছে প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি, তারপর আমি ডিটেলে যাচ্ছি। প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কোনো ইলেকট্রন কক্ষপথের আকার জানা যায়। যে কোয়ান্টাম সংখ্যার সাথে কোনো ইলেকট্রন কক্ষপথের আকার জানা যায় তাকে বলা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন কক্ষপথের আকৃতি জানা যায়, তা আসলে কক্ষপথের আকৃতি হয় না, ইলেকট্রন উপশক্তি স্তরের হয়। তাহলে যে সংখ্যার সাহায্যে ইলেকট্রন কক্ষপথের আকার জানা যায় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে, এবং যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন কক্ষপথের বা ইলেকট্রন উপশক্তি স্তরের আকৃতি জানা যায় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ত্রিমাত্রিক দিকবিন্যাস জানা যায়। ত্রিমাত্রিক দিকবিন্যাস বাংলা লিখতে পারো, আমি সংক্ষেপে 3D লিখলাম। 3D দ্বারা তোমরা জানো 3 ডাইমেনশনাল গঠন, যে 3D ক্যাপিটাল ডি হবে অবশ্য, যে এখানে 3 ডাইমেনশনাল গঠন বা ত্রিমাত্রিক দিকবিন্যাস জানা যাবে। আর স্পিন কোয়ান্টাম সংখ্যার সাথে দিক জানা যাবে, যে একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। যে কোনো একদিন তোমরা জানো যে ঘড়ি কাঁটার যেভাবে ঘুরে একটা নির্দিষ্ট দিক আছে, এটাকে ক্লকওয়াইজ বলে, আবার এর বিপরীত ঘূর্ণনটাকে অ্যান্টি ক্লকওয়াইজ বলে। তাহলে এদের মাধ্যমে আমরা একটা ইলেকট্রনের পূর্ণ পরিচয় পেতে পারি। তো একবার রিপিট করি, কোয়ান্টাম সংখ্যা কি ছিল? যে সংখ্যার সাহায্যে কোনো ইলেকট্রন কক্ষপথের আকার, আকৃতি,
ত্রিমাত্রিক দিক বিন্যাস মানে 3 ডাইমেনশনাল যে গঠনটা এবং ইলেকট্রন ঘূর্ণনের দিক জানা যায় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। ইহা 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন কক্ষপথের আকার জানা যায়। সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে সংখ্যার সাহায্যে ইলেকট্রন কক্ষপথের বা উপশক্তি স্তরের আকৃতি জানা যায়। আমরা এখন এই দুটোর ব্যাপারে একটু ডিটেল আলোচনা করব। তাহলে আসা শুরু করি। তো প্রথমেই আসছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কি? এর ব্যাপারে বোরের মতবাদে তোমরা ডিটেল অলরেডি পড়ে ফেলেছো, তাও একবার দেখাই দিই। তাহলে যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন কক্ষপথের আকার জানা যায়, আমরা বলছি যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন কক্ষপথের আকার জানা যায় তাকে বলা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন আকার বলতে কি বোঝানো হচ্ছে? আকার হচ্ছে কিন্তু দুটো জিনিস, এক ছোট, বড়, বড়, আরো বড়, এভাবে ছোট বা বড়কে আকার দ্বারা প্রকাশ করা হয়। তো এখন একটা নিউক্লিয়াস এর এখানে প্রথম শক্তি স্তর থাকতে পারে, দ্বিতীয় শক্তি স্তর থাকতে পারে, তৃতীয় শক্তি স্তর থাকতে পারে, চতুর্থ শক্তি স্তর থাকতে পারে, এভাবে চলতে থাকবে। তাহলে আমি যদি 1 বলি, স্বাভাবিকভাবে আমি বুঝবো যে আমি ছোট শক্তি স্তরের কথা বলছি। 2 বললে বড়, 3 বললে আরো বড়, 4 বললে আরো বড়। এভাবে আমরা যদি সংখ্যার হিসাব করি তাহলে দেখো সংখ্যার সাহায্যে তুমি ইলেকট্রনের কক্ষপথের আকারকে ইন্ডিকেট করছো, আরো বড় করে ফেলছো। তাহলে এগুলোকে বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তার প্রধান কোয়ান্টাম সংখ্যা, যে কোয়ান্টাম সংখ্যার সাথে ইলেকট্রন কক্ষপথের আকার জানা যায় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান 1, 2, 3, 4, 5, 6 ডট 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 ইত্যাদি হতে পারে, যার জন্য এদের নাম যথাক্রমে কে, এল, এম, এন, ক্যাপিটাল লেটারে ও, পি ডট ডট ইত্যাদি হয়। তাহলে দেখা যাচ্ছে যে এন এর মান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ইত্যাদি হতে পারে, যার জন্য এদের নাম নির্ধারণ করা হচ্ছে ক্যাপিটাল লেটার ইংলিশে এ দ্বারা। প্রথম শক্তি স্তর হলে সেটাকে কে বলে। তার মানে আমি যদি এটাকে বলি এটা 1 নম্বর শক্তি স্তর, তাহলে এটা হচ্ছে কে, তারপর হচ্ছে এল, তারপর হচ্ছে এম, তারপরে এন। এভাবে তারা ধীরে ধীরে আকার বাড়ার সাথে সাথে তাদের নামও চেঞ্জ হচ্ছে। তার বিভিন্ন শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে? বিভিন্ন শক্তি স্তরে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তো এই পরিচিতিগুলো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আবার বলছি, যদি শুরু করা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, তাহলে বলবো কিভাবে, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন কক্ষপথের আকার জানা যায় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি হতে পারে, যার জন্য এদের নাম যথাক্রমে ক্যাপিটাল লেটারে কে, এল, এম, এন, ও, পি ইত্যাদি। এবং যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। এবং এই n এর ব্যবহার কিন্তু আমরা বোরের একটা সমীকরণের মধ্যে দেখেছি, যে কৌণিক ভরবেগের সমীকরণ, যা ছিল mvr = nh/2π। এখানে n ছিল প্রধান কোয়ান্টাম সংখ্যা। তার প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কৌণিক ভরবেগও নির্ণয় করতে পারবো। তাই এটা ছিল প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটা ইজি, বলা যায় তুলনামূলক ইজি। এরপরে আসছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটা দিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস করেছিলাম অরবিটাল। যে অরবিটাল, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল কিভাবে আসে, কেন আসে, এদের ইলেকট্রন ধারণ ক্ষমতা এত কেন হলো, যেমন এস অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, পিতে 6টা ইলেকট্রন থাকে, কেন হচ্ছে, এগুলো জিনিস কিন্তু আসলে পরবর্তী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা ইজিলি ব্যাখ্যা করতে পারবো। তো প্রথমেই আনছি সহকারী কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, এটা লিখি, তারপরে এর কাজ শুরু করি। যে প্রধান কোয়ান্টাম সংখ্যা চাইতে ওটা একটু ক্রিটিক্যাল, ডিফিকাল্ট বলা যাবে না, একটু ক্রিটিক্যাল। সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো সহকারী কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন উপশক্তি স্তরে আকৃতি জানা যায় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। আকৃতি কি জিনিস তোমরা যদি আমার বেসিক কনসেপ্টের ক্লাসটা দেখে থাকো, যেখানে বিভিন্ন অরবিটালের ছবির ব্যাপারে আমি 3 ডাইমেনশনাল গঠনের ছবিগুলো দেখেছিলাম, ওখানে তোমরা দেখলে বুঝতে পারবা যে কিভাবে ইলেকট্রন উপশক্তি স্তরের আকৃতিগুলো পরিবর্তন হয়। তো সেই আকৃতি জানা যায় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। এখন এল এর মান কি কি হতে পারে? এল এর মান 0, 1, 2, 3 ডট ডট ইত্যাদি হতে পারে, যার জন্য এদের নাম নির্ধারণ করা হচ্ছে এ পর্যন্ত এস, পি, ডি, এফ ডট ডট ইত্যাদি নাম নির্ধারণ করা হচ্ছে। আবার বলছি, এল এর মান 0, 1, 2, 3 ইত্যাদি হতে পারে, যার জন্য এদের নাম নির্ধারণ করা হচ্ছে এস, পি, ডি, এফ ইত্যাদি। এরপরে আরো আছে জি আছে, যদি এল এর মান 4 হয় তাহলে জি হবে। এখন কথা হচ্ছে এল এর মান এগুলো পাবো কোত্থেকে?
যে কিভাবে আমরা এল এর মান পাবো, বিভিন্ন শক্তি স্তরে কোন কোন উপশক্তি স্তর আছে তা বুঝবো কিভাবে। তো এই এল এর মান ডিপেন্ড করে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর উপরে। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান ডিপেন্ড করবে, মানে কোন শক্তি স্তরে কোন উপশক্তি স্তর আসবে তা প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে। যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যত হবে এল এর মান সেই হিসাবে নির্ধারিত হবে। তো সূত্র হচ্ছে এটা যে এল এর মান পাওয়া যাবে n-1 পর্যন্ত, কিন্তু n সংখ্যক। এল এর মান পাওয়া যাবে n-1 পর্যন্ত, কিন্তু n সংখ্যক। এখন এই কথার অর্থ কি, যে এল এর মান যখন 0 পাবো তখন আমি s অরবিটাল লিখতে পারবো, এল এর মান যখন আমি 1 পাবো তখন আমি p লিখতে পাবো, যখন 2 পাবো তখন d লিখতে পাবো, 3 পাইলে f লিখতে পাবো। কিন্তু কথা হচ্ছে এটা যে এল এর মান ডিপেন্ড করে n এর উপরে, এবং আমরা মানটা পাবো এভাবে যে এল এর মান পাওয়া যাবে n-1 পর্যন্ত, কিন্তু n সংখ্যক। এই কথার অর্থ কি, আমি দু একটা এক্সাম্পল দিই, ভালো বুঝতে পারবা। তো n ইকুয়াল টু যখন 1 অর্থাৎ হচ্ছে প্রথম শক্তি স্তরে, n ইকুয়াল টু যখন 1 হয় এল এর মান তখন হচ্ছে 0, কারণ সূত্র আমাকে বলে দিচ্ছে যে n এর মান যখন 1 হবে তাহলে n-1 এর নিয়ম অনুযায়ী আমি এখানে এল এর মান পাচ্ছি 0, আর এল এর মান যখন 0 পাবো তখন আমরা বলবো যে s অরবিটালের অস্তিত্ব বিদ্যমান। যে এল এর মান যখন 0 পাবো তখন s অরবিটাল বিদ্যমান। কিন্তু s অরবিটাল তো অনেক ধরনের হয়, 1s 2s 3s 4s, যেহেতু এটা প্রথম শক্তি স্তরে তাই এখানে আমাকে লিখতে হবে 1s অরবিটাল এর অস্তিত্ব বিদ্যমান বা 1s অরবিটাল বিদ্যমান। দেখো আবার দেখাচ্ছি যে n ইকুয়াল টু 1 হলে এর মান কত পাচ্ছি 0, n-1 পর্যন্ত, ওর জন্য 1 কম পাচ্ছি, কিন্তু n সংখ্যক কথার অর্থ হচ্ছে এখানে যদি 1 থাকে এখানে আমি একটাই সংখ্যা পাবো, এখানে যদি 2 থাকে তাহলে আমি এখানে 2টা পাইতাম, এখানে যদি 3 থাকতো আমি এখানে 3টা পারতাম। আরেকটা দেখো বুঝতে পারবা, তো n ইকুয়াল টু যদি 2 হয়, আর দেখো এই কারণে কিন্তু আমরা কখনো 1p বা 1d লিখতে পারি না। আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি ss ps ps dps dps 1s 2s 2p 3s 3p, কখনো কিন্তু আমরা 1p লিখতে পারি না। 1p লেখার কারণ হচ্ছে এটা যে n এর মান 1 হলে এল এর শুধুমাত্র একটাই সংখ্যা পাওয়া যায় 0, এই 0 বেলা শুধুমাত্র s অরবিটালের অস্তিত্বই সম্ভব। 1 হলে আমরা p লিখতে পারতাম, কিন্তু এখানে তো 1 ছিলই না, এল এর মান শুধু 0 পাচ্ছি, তাই এখানে শুধুমাত্র আমরা 1s লিখতে পারবো, অন্য কিছু লিখতে পারবো না। এখন দেখো n ইকুয়াল টু যদি 2 হয় তখন এল এর মান কত হবে, এই যে এখন এর তুলনায় যদি 1 কম লিখি তো এখানে 1 লিখতে হবে, কিন্তু আমরা 1 লিখবো না, আমরা লিখবো 0-1। কেন 0-1, n-1 পর্যন্ত, তার মানে তার তুলনায় 1 কম কিন্তু n সংখ্যক। এই কথার অর্থ হচ্ছে এখানে 2 থাকলে আমাকে এখানেও 2টা সংখ্যা লিখতে হবে, তাহলে 0 পেলাম আর 1 পেলাম। 0 আসলে আমরা জানি s অরবিটাল পাওয়া যাবে আর 1 p অরবিটাল পাওয়া যাবে, তাহলে এখানে আমরা লিখতে পাবো যে s ও p অরবিটাল বিদ্যমান। কিন্তু এটা কোন s, একটা s তো আমি উপরে দেখতে পাচ্ছি, তো যেহেতু এটা দ্বিতীয় শক্তি স্তরে পাওয়া গেছে তাই এখানে আমরা লিখবো 2s, এটা দ্বিতীয় শক্তি স্তরে পাওয়া যাচ্ছে তাহলে এখানে আমরা লিখবো 2p। তো অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে এল এর মানের কারণে, এল এর দুটি মান পেয়েছি আমি যে n-1 এর জন্য, তাহলে 0 এবং 1 এর জন্য 2s এবং 2p অরবিটালের অস্তিত্ব বিদ্যমান। আরেকবার আসি, n ইকুয়াল টু যদি 3 হয় স্বাভাবিকভাবে এখানে হচ্ছে n-1, এখানে যদি আমরা আসি তো n-1 থেকে আমরা পাচ্ছি, এখান থেকে n ইকুয়াল টু 3 হলে এল এর মান পাচ্ছি 1 কমবে, 2 পাওয়া যাবে, কিন্তু 2 তো লিখতে পাবো না, 0 1 2 লিখতে হবে। তো দেখো তৃতীয় শক্তি স্তরে আমরা 0 এর জন্য s অরবিটাল পাবো, 1 এর জন্য p অরবিটাল পাবো, 2 এর জন্য d অরবিটাল পাবো, f কিন্তু পাওয়া গেল না, তাই এখানে আমরা লিখবো 3s 3p 3d অরবিটাল বিদ্যমান। ঠিক আছে, তো এভাবে বিভিন্ন শক্তি স্তরে কোন কোন উপশক্তি স্তর থাকে তা কিন্তু সহকারী কোয়ান্টাম সংখ্যা এল দ্বারা আমরা বের করতে পারি, এবং এর সাহায্যে আমরা কোন উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধারণ ক্ষমতা তাও কিন্তু বের করতে পারি, যে কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে তাও আমরা বের করতে পারবো। ওই সূত্রটা হচ্ছে যে 2 × 2l + 1, এই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারবো যে কোন উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে। যেমন এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে, এস অরবিটালে যদি আমি বলি এস অরবিটালের জন্য এল এর মান হচ্ছে 0, এস অরবিটালের জন্য এল এর মান হচ্ছে 0, তাহলে এল ইকুয়াল টু যদি 0 হয় অর্থাৎ এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে, এখানে তুমি 0 বসাও, তাহলে 2 × 0 + 1 হিসাব করলে হবে 2 × 2, তাই এস অরবিটালে কিন্তু আমরা সর্বোচ্চ 2টা ইলেকট্রন লিখতে পারি। একইভাবে তুমি যদি পি অরবিটালের জন্য আসো তাহলে কি লিখবো, পি অরবিটালের জন্য যদি আসি আমি 2 × 2l, এল এর মান পি অরবিটালের জন্য আমি পাচ্ছি 1 × 1 + 1, তাহলে যোগ করে দেখো এখানে 6টা ইলেকট্রন পাওয়া যাবে।
তাহলে এভাবেই কোন উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন পাওয়া যাচ্ছে দেখো, ধীরে ধীরে কিন্তু পরিচয়টা বিল্ড আপ হচ্ছে। কিভাবে বিল্ড আপ হচ্ছে? প্রথমে প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে আমরা আকারের ব্যাপারে জানলাম, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, কোথায় কয়টা ইলেকট্রন থাকে। আর সহকারী কোয়ান্টাম সংখ্যাটা যে কোন শক্তি স্তরে কোন কোন উপশক্তি স্তরে পাওয়া যায় তার ব্যাপারে আমরা ধারণা লাভ করছি, এবং কোন উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে। যেমন এখানে এসকে 2টি ইলেকট্রন থাকে, পি অরবিটালে 6টি ইলেকট্রন থাকে, সূত্রের সাহায্যে আমরা বের করতে পারবো। তাহলে এভাবেই আমরা ধীরে ধীরে সকল কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুর মধ্যে যে ইলেকট্রন সমূহ আছে তাদের পূর্ণ পরিচয় পেয়ে যাব। তাহলে ঠিক আছে, এই দুটো পর্যন্ত থাকলো। আমরা এই দুটোর ব্যবহার আরও আলোচনা করব। তবে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আর স্পিন কোয়ান্টাম সংখ্যার ব্যাপারে এসএসসি লেভেলে তেমন কোনো প্রশ্ন নাই, আমরা তাও আলোচনা করব। সামান্য একটু আমরা যদি এক্সট্রা পড়ি তা আমার মনে হচ্ছে আমাদের কোনো ক্ষতি হবে না, জ্ঞানই বাড়বে এবং পরে এটা হেল্প পাবো। তাহলে তোমরা লেকচারটা ভালোভাবে দেখো, বই একটু পড়ার চেষ্টা করো এবং চেষ্টা করবে যে কয়েকবার দেখার। অনেক সময় এমন হয় যে একবার দেখলে এত বেশি ইনফরমেশন আসতেছে, এত বেশি তথ্য থাকে যে আমরা সহজে সেটাকে মাথার মধ্যে নিতে পারি না। তা কয়েকবার দেখলে দেখবে যে এই জিনিসটা খুব ইজি হয়ে যাচ্ছে। এবং কোন সবথেকে গুরুত্বপূর্ণ ছিল যে কোন শক্তি স্তরে কোন উপশক্তি স্তর বিদ্যমান, n-1 এর সাথে যেটা বের করলাম, এটা নিয়ে ছোট প্রশ্ন থাকে, তবে এগুলো নিয়েও পরের দিন আলোচনা করবো। তো ঠিক আছে, সবাই প্র্যাকটিস করো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।